শাহাদের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে কুহুর চোখে মুখে। কুহু চোখ খিচে বন্ধ করে ফেলল। অনুভব করল গালে রাখা শাহাদের খসখসে হাতের ছোঁয়া। মস্তিষ্কের নিউরনের ভাঁজে ভাঁজে শিহরণ খেলে গেল। হঠাৎ তীব্র শব্দে দুজনেই চমকে উঠল। কুহুর চোখ খুলে গেল। শাহাদের ঘোর কেটে গেল। শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখল একটা আগুনের গোলা এঁকেবেঁকে আকাশের দিকে উঠছে। আকাশে উঠে শব্দ করে ফেটে চারদিকে আলোর রোশনাই ছড়িয়ে গেল। চারদিক আলোকিত হয়ে গেল। আতশবাজি ফাটানো হচ্ছে। কুহু মুগ্ধ চোখে তাকালো, আনমনে উচ্চারণ করল ওয়াও। শাহাদ কুহুর মুখের দিকে তাকাল। কুহু এখনো ওর কাছাকাছি দাঁড়িয়ে আছে, তার এক হাত কুহুর কোমরে। আকাশে ফাটানো আতশবাজির আলো এসে পড়েছে কুহুর মুখে। কুহু উজ্জ্বল চোখে চেয়ে আছে আকাশের পানে। আর শাহাদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে কুহুর পানে। আস্তে আস্তে আতশবাজির আলো নিভে গেল। শুধু ছাদে করা লাইটিংয়ের আলো পড়ছে এবার তাদের উপর। কুহু আকাশ থেকে চোখ নামিয়ে শাহাদের দিকে তাকাল। শাহাদ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টিতে কোনো অস্থিরতা নেই, এমনকি চোখের মণি দুটোও নড়ছে না। কেবল ধীর লয়ে চোখের পাতা ফেলছে। কুহু আস্তে আস্তে শ্বাস ফেলল, যেন একটু শব্দ হলেই এই দৃশ্যের সুতা কেটে যাবে। সে এই দৃশ্য থেকে বের হতে চায় না। পারলে পুরো জীবন এভাবেই কাটিয়ে দিবে, ক্ষতি নেই। আবারও বিকট শব্দ করে আকাশে আতশবাজি ফাটল। দুজনেই এবার নড়ে উঠল। শাহাদ কুহুকে ছেড়ে একটু সরে দাঁড়াল, হালকা গলা ঝাড়ল। কুহু অস্বস্তি কাটাতে চুলগুলো ঠিক করার ভান ধরল। আউটহাউস থেকে ছেলেদের উচ্ছ্বাস ভেসে আসছে। শাহাদ তাকিয়ে দেখল আউটহাউসের ছাদে দাঁড়িয়ে ছেলেরা হই হুল্লোড় করছে। শাহাদ কুহুর দিকে তাকিয়ে বলল, রুমে যাওয়া যাক। ছেলেরা এখন হই হুল্লোড় করবে। শব্দ হবে অনেক। কুহু মাথা নাড়িয়ে সায় জানাল। শাহাদের পিছু পিছু পা টিপে টিপে ঘরে আসল। শাহাদ ঘরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দিয়ে পকেটে দুহাত গুয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়াল। শান্ত দৃষ্টিতে কুহুর দিকে তাকাল। কুহু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত থেকে চুড়ি খুলছে, এগুলো খোলা হয়নি আগে। খোলার ফাঁকে একবার আর চোখে শাহাদকে দেখল। শাহাদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বুকের ভেতরে ঢেউ খেলে গেল। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, এভাবে কি দেখছেন? শাহাদের সোজা উত্তর, বউ দেখি, আগে কখনো দেখিনি। কুহুর হাসফাস লাগল। লজ্জামিশ্রিত অস্বস্তিতে মরে যাচ্ছে সে। শাহাদ এগিয়ে এসে দুহাতে কুহুর হাত ধরল। শেষ একটা চুড়ি খুলতে খুলতে বলল, এই প্রথম কাউকে সাজ খুলতে দেখলাম। মেয়েদেরকে সাজ খুললেই বোধ হয় সবচেয়ে সুন্দর লাগে। এক কাজ করলে কেমন হয়, তুমি প্রতিদিন এভাবে ভারী গহনা পরে সাজবে, তারপর রাতে আমার সামনে বসে বসে সাজ খুলবে। হুম। কুহুর ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল। শাহাদের দিকে তাকিয়ে দেখল তার চোখে মুখে কিছুটা দুষ্টুমির আভাস। কুহু শাহাদের হাত থেকে হাত ছাড়িয়ে নিল। একটা নরমাল শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল, অর্থাৎ এক প্রকার পালিয়ে গেল। শাহাদ শব্দ করে হাসল। সে বেশ উপভোগ করছে কুহুকে। কুহু বের হয়ে আসতেই শাহাদটি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বের হয়ে দেখল কুহু বিছানার উপর পা তুলে বসে আছে। হাতের আঙুলে শাড়ির আঁচল পেঁচাচ্ছে। মুখের মেকআপ কিছুটা উঠেছে, কিন্তু সব উঠেনি, কোমর সমান চুলগুলো ছেড়ে দেয়া। ল্যাপটানো কাজল আর খোলা চুলে কুহুকে দেখে শাহাদ প্রেমে পড়ল। শাহাদ এতক্ষণে খানিকটা নার্ভাস অনুভব করল। কুহুর পাশে বিছানায় উঠে বসবে ভেবেও কিছুটা ভয় ভয় লাগছে।
কুহু তার সম্পর্কে কি ভাবছে, কতটুকু ভাবছে তাও তো সে জানে না। শাহাদ এটা ওটা চিন্তা করে ঘাড়ে হাত বুলালো, তারপরে ঠাস করে লাইট অফ করে দিল। লাইট অফ করার সাথে সাথে কুহু চমকে গিয়ে চিৎকার করে উঠল। লাইট অফ করলেন কেন? শাহাদ তড়িৎ বেগে লাইট জ্বালাল। তার চোখমুখে বিচলিত ভাব স্পষ্ট। জিজ্ঞেস করল, লাইট জ্বালিয়ে ঘুমাবে? কুহু ইতিউতি তাকাল। সে তো ইচ্ছা করে এভাবে চিৎকার দেয়নি, আচমকা চমকে গিয়ে চিৎকার করেছে। শাহাদ কুহুর অস্বস্তি টের পেল। বলল, বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে রাখলে চলবে? হুম। কুহু তার পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিল। শাহাদ ঘরের লাইট অফ করে দিল। টেবিল ল্যাম্পের মৃদু আলোয় ফুলসজ্জিত ঘরটা এক অন্যরকম আবহ সৃষ্টি করল। শাহাদ বিছানায় নিজের জায়গায় গিয়ে বসল। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল, নাকের ব্যথা কমেছে? কুহু নাকে হাত বুলাল। গত রাতেই সে ব্যান্ডেজ খুলে ফেলেছিল। চামড়া উঠে যাওয়া জায়গাটা প্রায় অনেকখানি শুকিয়ে যাওয়ায় আজ আর ব্যান্ডেজ লাগায়নি। সে বলল, কমেছে। আপনার কপালের ক্ষতটা ভালো হয়েছে? শাহাদের কপালের ক্ষতটা এখন ছোট করে ব্যান্ডেজ করা। সে উত্তর দিল, আর 1-2 দিনে সেরে যাবে। শাহাদ কুহুকে ভালো করে লক্ষ্য করল। এক পায়ের আঙুল দিয়ে আরেক পা ঘষছে, হাত দুটো উদ্দেশ্যহীন নড়াচড়া করছে, চোখের দৃষ্টি এলোমেলো, শ্বাস প্রশ্বাস অস্থিরতায় ভরা। শাহাদ কুহুর অবস্থা বুঝল। কুহুকে আশ্বস্ত করে বলল, আমার মনে হয় আমাদের আগে দুজন দুজনকে চেনা উচিত। তারপর না হয় বলতে চাচ্ছি আগে প্রেম হোক, তারপর না হয় পরিণয়। শাহাদের কথা শুনে কুহুর অস্থিরতা কিছুটা কমল। মিশ্র অনুভূতির জোয়ারে তার মন প্রাণ ভেসে যাচ্ছে। কখনো লজ্জামিশ্রিত ভয় জেকে বসছে, তো কখনো নব্য প্রেমের আনন্দ। মিশ্র অনুভূতির দ্বন্দ্বে কুহুর নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা হয়েছিল। এইবার নিজেকে কিছুটা শান্ত করে বলল, আপনি যে এত রোমান্টিক তা আগে জানতাম না। শাহাদ চিত হয়ে শুয়ে পড়ল। এক হাত মাথার নিচে দিয়ে কুহুর দিকে তাকিয়ে বলল, আগে তুমি আমার বউ ছিলে না, এখন বউ হয়েছ। কুহু শাড়িটা ভালো করে ঠিকঠাক করে শাহাদের দিকে কাত হয়ে শুয়ে পড়ল। সে চাইলেও শাহাদের দিকে পিঠ দিয়ে শুতে পারল না। শুয়েই চোখ খিচে বন্ধ করে ফেলল। শাহাদ আর কুহুকে অস্বস্তিতে ফেলতে চাইল না, সে নিজেও চোখ বন্ধ করে ফেলল। কুহু এক চোখ অল্প করে খুলে দেখল শাহাদ ওর দিকে তাকিয়ে আছে কিনা। না, তাকিয়ে নেই। শাহাদ চোখ বন্ধ করে আছে। এইবার কুহুর অস্বস্তি কিছুটা কাটল। সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। রাহাত দুতলায় করিডোরের রেলিং ধরে বিরস মুখে দাঁড়িয়ে আছে। রাত বাজে 12টার উপর, অথচ তার বউ দিব্যি ড্রয়িং রুমের সোফায় পা ছড়িয়ে বসে মাচাচিদের সাথে আড্ডা দিচ্ছে। শুধু তার বউ না, এই আড্ডায় রাহাতের মাও আছে। রাহাতের খুব কষ্ট হল তার বাবার জন্য। অন্য জায়গায় এলে তার বাবার ঘুমের সমস্যা হয়, একটু পরপর পানি পিপাসা পায়। স্বামীর এত সমস্যার মাঝেও রাহাতের মা দিব্যি পান চিবাতে চিবাতে আড্ডা দিচ্ছে। আর আনিশা তো সমস্ত সীমা অতিক্রম করে ফেলল। রাহাত এতবার সিগন্যাল দিল, অথচ সে দেখেও না দেখার ভান করল। যেমন শাশুড়ি তার তেমন ছেলের বউ। রাহাত সিদ্ধান্ত নিল এই শেষবার সে আনিশাকে ঘরে আসতে সিগন্যাল দিবে, এখন না আসলে সে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়বে। আনিশা আজ রাত স্বামী ছাড়া থাকবে, এটাই আনিশার শাস্তি। রাহাত আনিশার দিকে তাকিয়ে হাত উঁচু করে নাড়ল। আড়ালে থেকে উকি মেরে মুখে শীষ বাজাল। কিন্তু কোনো কিছুই কাজে আসল না। এইবার রাহাত দুহাত উপরে তুলে নাড়ল, চাপা স্বরে ফিসফিস করে অনি, অনি বলে ডাকল।
রাহাতের হাত নাড়া মালার চোখে পড়ল। সে আনিশাকে ডেকে বলল, বড় আপা দেখেন দুলাভাই দুই হাত উপরে তুইলা কি করতাছে। তারপর গলা ছেড়ে ডাকল, ও দুলাভাই, আপনি কি নাচতাছেন নাকি? মালার কথায় ড্রয়িং রুমে থাকা সবাই রাহাতের দিকে তাকাল। রাহাত হাত নামিয়ে নিল। শাশুড়ি, চাচি, শাশুড়ি সহ সবাইকে একযোগে তাকাতে দেখে হতভম্ব হয়ে গেল। আনিশার দিকে তাকিয়ে দেখল আনিশা এমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে যে দৃষ্টির অর্থ একটু দেরি সহ্য হয় না। রাহাতের মাও ছেলের এমন কাণ্ডে বিরক্ত চোখে তাকালেন। মা বউ দুজনের কাছ থেকে এমন অপমানিত হয়ে রাহাত কষ্ট পেল। সে সবার দিকে তাকিয়ে জোর করে হাসল, তারপর তাড়াতাড়ি করে ঘরে ঢুকে পড়ল। ঘরে ঢুকে বিছানায় থম মেরে বসে রইল। বাপের বাড়ি আসলে মেয়েদের পাখা গজায়। আনিশারও গজিয়েছে। আজ আসুক ঘরে, পাখা দুটো গোড়া থেকে কেটে দিবে। রাহাতের ভাবনার মাঝেই আনিশা ঢুকল ঘরে। রাহাতের দিকে একবার তাকিয়ে দরজা লাগিয়ে দিল। রাহাত কঠিন চোখে তাকাল। গমগম করে বলল, দাঁড়াও, আজ তুমি এই ঘরে ঢুকবে না। যাও, যেখানে ছিলে সেখানে ফিরে যাও। আনিশার হাসি পেল রাহাতের রাগ দেখে। সে রাহাতের পাশে বসে রাহাতের এক বাহু জড়িয়ে ধরল। রাহাত অন্যদিকে মুখ করে নিজের হাত ছাড়িয়ে নেয়ার জন্য টানাটানির ভান করল। এমন একটা ভাব করল যে সে খুব ছাড়াতে চাচ্ছে, কিন্তু আনিশাই ধরে রেখেছে। আনিশা রাহাতের বাহুতে থুতনি ঠেকিয়ে আদুরে গলায় বলল, বলছিলাম কি অনেকদিন শাড়ি পরি না। মা আমাকে একটা কালো রঙের শাড়ি দিয়েছে, কিন্তু শাড়িটা পরব না, রেখে দিব। কারণ শাড়িটা অনেক পাতলা, পেট দেখা যায়। রাহাত ঝট করে আনিশার দিকে ফিরল। তার চোখ জ্বলজ্বল করছে। বলল, তাই নাকি? একটু পরে আসো, দেখি কেমন পাতলা। আনিশা দুঃখী দুঃখী ভাব করে বলল, না, পরব না। তুমি বলেছ চলে যেতে, তাই আমি চলে যাব, স্বামীর আদেশ মানব। রাহাত অস্থির হয়ে বলল, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে বলিনি। মতিভ্রম হয়েছিল আমার। তুমি যেও না। ঠিক আছে, যাব না। তাহলে শাড়িটা পরে আসো। বেশি পাতলা হলে আমি নিজে গিয়ে ফেলে দিয়ে আসব। আমার বউ পাতলা শাড়ি পরবে না, কিছুতেই না। যাও না, পরে আসো প্লিজ। রাহাতের অনুরোধ করা দেখে আনিশার হাসি পেল। একটু আগেই রেগে বোম হয়ে থাকা ছেলে এখন অনুরোধ করছে। আনিশা উঠে গিয়ে আলমারি থেকে কালো জামদানি শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। হিশাম বাড়ির ছাদে বসে আছে। তার সামনের চেয়ারে নাইমুর। নাইমুর পায়ের উপর পা তুলে সিগারেট ফুঁকছে। তার পাশে মিজান দাঁড়িয়ে আছে। হিশাম নিজের হাতের সিগারেটটা এস্ট্রেতে রেখে বলল, শাহাদ খানের বিয়ে হয়ে বাসর হয়ে যাচ্ছে, তাও কিছুই করতে পারলে না। তোমার কাজ মিস হয় না বলেই কাজটা দিয়েছিলাম, অথচ ফলাফল কি পেলাম? তোমার নিজের লোকই এখন শাহাদ খানের জিম্মায়। শাহাদ খান এমনি ওকে আটকে রাখেনি, ওর কাছ থেকে সমস্ত ইনফরমেশন বের করবে। নাইমুর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, করুক। তারপর ওই ইনফরমেশন দিয়ে বউ নিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে ফেলুক। আমার পক্ষ থেকে এটা ওর বিয়ের গিফট। এমন খামখেয়ালি কথাবার্তায় হিশাম রেগে গেল। চোয়াল শক্ত করে বলল, মশকরা করো আমার সাথে? না, মশকরার সময় নেই। আসিফ কাজটা করতে পারেনি নাকি ইচ্ছা করে করেনি তা আমি শিওর না। ইচ্ছে করে করুক আর অনিচ্ছায় করুক, ওকে ওর বউ বাচ্চা সহ মরতে হবে। চিরকাল তো আর শাহাদ খান তাকে নিজের জিম্মায় রাখবে না। আর বাকি থাকল শাহাদ খানের কথা। আমি যেহেতু দায়িত্ব নিয়েছি, আমি দায়িত্ব পালন করব।
তবে তবে আবার কি? শাহাদ খানের সাথে খেলাটা জমবে ভালো। একবারে মেরে ফেললে মজা পাব না। নতুন নতুন বিয়ে করেছে, বউ পেয়েছে। একটু খেলি ওর সাথে, ওর খেলার স্টাইলটা একটু দেখি। যা খুশি করো, কিন্তু নির্বাচনের আগেই কাজ হওয়া চাই। নাইমুর কাঁধ ঝাঁকিয়ে বলল, হয়ে যাবে। আপনি বললে বউসহ মেরে দিব। এই শুনছেন, উঠুন। শাহাদের ঘুম ভাঙল একটা মিষ্টি কণ্ঠ শুনে। সাথে নাকে এসে ধাক্কা দিল একটা মিষ্টি গন্ধ। ভ্রু কুঁচকে আধখোলা চোখে তাকাল। সামনে দাঁড়ানো একটা নারীমূর্তি দেখতে পেল। শাহাদ চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ বন্ধ রেখে এবার পুরোপুরি চোখ খুলে তাকাল। চোখে ভাসল সিঁদুরে লাল জামদানিতে কুহুর প্রতিচ্ছবি। কুহুর চুলগুলো ভেজা। কিছু চুল দু কাঁধের কাছে এসে পড়ে আছে, কপালে আর কানের পাশ দিয়ে ছোট ছোট চুলগুলো শান্ত হয়ে বসে আছে। এগুলো বোধহয় শুকিয়ে গেছে। গলায় লম্বা একটা সোনার হার, কানে ছোট সাইজের দুল, আর হাতে সোনার বালা। মেকআপহীন মুখ। এরকম স্নিগ্ধ রূপে কুহুকে দেখে শাহাদ অভিভূত হয়ে তাকিয়ে রইল। এত সুন্দর স্নিগ্ধতা এই মেয়েটা মেকআপের আড়ালে ঢেকে রাখে কেন? কুহু আবারও ডাকল, শুনছেন? উঠবেন না? এমন ডাকে শাহাদের ঘোর কাটবে তো দূর, বরং বাড়ল। এমন সুন্দর সকালই তো প্রতিটা পুরুষ চায়। শাহাদের ইচ্ছে হল হাত ধরে টেনে কুহুকে পাশে বসিয়ে দিতে, কিন্তু নিজের ইচ্ছে সংবরণ করল। আগে প্রেম হবে, তারপর পরিণয়। শাহাদ বিছানা থেকে নামল। কুহুর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কখন উঠেছ? অনেকক্ষণ আগে। ডাকলে না কেন? ভাবলাম ঘুমাচ্ছেন, তাই ডিস্টার্ব না করি। এতক্ষণ একা একা কি করলে? নিচে ছিলাম, মা, চাচি আর দাদিজান এর সাথে। শাহাদ বিস্মিত হল। এর মধ্যেই এই মেয়ে সবার সাথে মিশে গেছে। শাহাদ আলমারি থেকে একটা কালো হাফ হাতা গেঞ্জি বের করে বলল, কি করছিলে নিচে? রান্না দেখছিলাম। শাহাদ আবারও বিস্মিত হল। গেঞ্জি হাতে নিয়ে কুহুর দিকে তাকাল। কুহু চুলগুলো হালকা ঝাড়ছে। শাহাদের বলতে ইচ্ছে হল, বিনা কারণে চুল ভিজানোর কি প্রয়োজন ছিল? চুল ভিজানোর কারণটাই তো ঘটেনি। কিন্তু বলল না। গেঞ্জি হাতে ওয়াশরুমে চলে গেল। শাহাদ ওয়াশরুম যেতেই কুহু দ্রুত বিছানার চাদর তুলে সুন্দর একটা চাদর পাতল। বালিশ ঠিকঠাক করল। অনেক ফুল ঝরে পড়ে গিয়েছিল, এগুলো ঝাড়ু দেওয়ার জন্য মালাকে ডেকে একটা ঝাড়ু নিয়ে আসল। কুলসুমা বেগমের কড়া নির্দেশ, নব দম্পতিদের ঘরে কাজের লোকের প্রবেশ নিষিদ্ধ। তাদের ঘর তাদেরকেই পরিষ্কার করতে হবে। তাই কুহু কোমরে আঁচল গুজে কাজে লেগে পড়ল। শাহাদ ওয়াশরুম থেকে চেঞ্জ করে বের হয়ে কুহুকে ঝাড়ু দিতে দেখে বলল, তুমি এসব করছো কেন? কুহু শাহাদের আসার আভাস পেয়ে শটান দাঁড়িয়ে গেল। ঝাড়ু হাতে শাহাদের সামনে অস্বস্তি হচ্ছে তার, ইতিউতি তাকিয়ে বলল, নিজের ঘর নিজেকেই পরিষ্কার করতে হবে। দাদিজানের আদেশ। শাহাদ চারপাশে তাকাল। এত ফুল, এসব নিজেদেরকে পরিষ্কার করতে হবে? কুহুর দিকে তাকিয়ে বলল, আমি হেল্প করছি। না না, বেশি কাজ নেই, আমি পারব। শুধু ঘরটাই ঝাড় দিব, বাকি সব পরে করব। আর ইউ শিউর? হুমম। শাহাদ বিস্ময় নিয়ে ঘর ত্যাগ করল। কুহু যে এত তাড়াতাড়ি সংসারী হবে তা সে ভাবেনি। সে ভেবেছিল চঞ্চল কুহুকে সংসারী করতে কিছুটা বেগ পেতে হবে। কুহু পুরো ঘর ঝাড় দিয়ে সবগুলো ময়লা ঝুড়িতে ফেলে তা ঘরের বাইরে রেখে দিল। মালা এসে নিয়ে যাবে এসব। ঘরে থাকা বাকি ফুলগুলো পরেও খোলা যাবে।
একপাশে ড্রেসিং টেবিলের টুলের উপর থাকা লেহেঙ্গাটা নিয়ে কোনোমতে দলা পাকিয়ে আলমারির নিচের ড্রয়ারে রেখে দিল। এখন এত ভাঁজ করার সময় নেই তার। তারপর আঁচল ছেড়ে দিয়ে মাথায় ঘোমটা টেনে দিল। ঘর থেকে বের হওয়ার সময় আয়নায় নিজেকে দেখল। একটু পাউডার দিয়ে নিল মুখে। তারপর নিচে নেমে এলো। নিচে এসে সোজা কিচেনে গেল। জয়া বেগম কুহুকে দেখে হেসে বললেন, তোমাকে কফি দেব নাকি চা? চা। আজকে আমি বানাই চাচি। না না, তুমি বসো। এখনই এসব করতে হবে না। কুলসুমা বেগম ডাইনিংয়ে এসে বসতে বসতে বললেন, বানাতে যখন চাচ্ছে বানাতে দাও। অন্তত শাহাদের কফিটা বানিয়ে নিয়ে যাক। কুহু জয়া বেগমের দিকে তাকাল। জয়া বেগম বলল, আসো তাহলে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি কফি বানাতে জানি চাচি। বাহ, তাহলে তো বেশ ভালো। 1 চামচ চিনি দিবে শাহাদের কফিতে। কুহু কফি বানাতে বানাতে একবার ঘাড় ফিরিয়ে বামপাশে তাকাল। সেখানে রেজিয়া বেগম সকালের রান্না বসিয়েছে। বিয়ে বাড়ি বলে রান্নার কাজও বেশি। অনেক বড় কিচেন। চা কফি বানানোর সরঞ্জাম সব এখানে। আর বামদিকে মেইন কিচেনে অন্যান্য সব বড় রান্নাগুলো করা হয়। রেজিয়া সুলতানা এখন সেখানেই রান্না করছেন। তার আশেপাশে 2-3 জন কাজের মহিলা বিভিন্ন জিনিস এগিয়ে দিচ্ছে। কুহুর কফি বানানো শেষ। কিন্তু শাহাদ কোথায় আছে তা সে জানে না। কাউকে জিজ্ঞেস করবে কিনা বুঝতে পারছে না। জয়া বেগম কুহুর ব্যাপারটা বুঝতে পারলেন। মালাকে বললেন, মালা যা তো কুহুকে জিমে দিয়ে আয়। ও নতুন এসেছে, চিনবে না। মালা চায়ের কাপ সাজাচ্ছিল, কাপগুলো রেখে বলল, আসেন ভাবি সাব। কুহু কফির কাপ হাতে নিয়ে মালার পিছু পিছু চলল। যেতে যেতে মালা বিভিন্ন বিষয়ে আলাপ জুড়ে দিল। কুহু শুধু হুম হাম করল। তার আগ্রহ এখন শাহাদ কি করছে তা নিয়ে। মালা বাড়ির ড্রয়িং রুম পেরিয়ে একটা লম্বা বারান্দা ধরে কুহুকে নিয়ে হাঁটতে লাগল। বারান্দার পাশে তাকালে বাগান দেখা যায়। বারান্দার শেষ মাথায় নিয়ে এসে একটা কাচের দরজাওয়ালা ঘরের সামনে এলো। কুহু দরজার সামনে দাঁড়িয়ে বাইরে থেকে ভিতরে জিমের সরঞ্জাম দেখতে পেল। মালা কুহুকে রেখে চলে গেল। কুহু দরজা ঠেলে ভিতরে ঢুকল। একপাশে শাহাদকে দেখতে পেল। অনেকগুলো ট্রেডমিল সারি করে রাখা, মাঝ বরাবর একটা ট্রেডমিলে দৌড়াচ্ছে শাহাদ। চুল ছুঁয়ে ঘাম গড়িয়ে পড়ছে কানের পাশ দিয়ে। ট্রেডমিলের সামনে পুরোটা কাচের দেয়াল। বাইরে বাগানের সুন্দর দৃশ্য দেখা যায়। শাহাদ বাগানের দিকে দৃষ্টি রেখে দৌড়াচ্ছে। কুহু শাহাদের কাছাকাছি দাঁড়িয়ে গলা ঝাড়ল। শাহাদ মাথা ঘুরিয়ে দেখল। তারপর দৌড়ানো বন্ধ করে নেমে এলো ট্রেডমিল থেকে। একটা টাওয়েল নিয়ে ঘাম মুছে সেটা গলায় ঝুলিয়ে রাখল। তারপর কুহুর কাছে এসে হাত বাড়িয়ে কফির কাপটা নিয়ে জিম করার একটা সরঞ্জামের উপর বসে পড়ল। কফিতে চুমুক দিয়ে কুহুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কে বানিয়েছে কফি? আমি। আমার কফিতে 1 চামচ চিনি দিবে। 1 চামচই তো দিয়েছি। পরিমাণে একটু কম নিবে। কুহু নাক ফুলাল। কি এমন ঢং রে বাবা? চিনি একটু বেশি খেলে কি এমন হবে? তিতা কফি খাওয়া কি খুব বীরত্বের বিষয় নাকি? যত সব। কুহু মুখ ঘুরিয়ে জিম থেকে চলে আসল। দরজার কাছে দেখা হলো রাহাতের সাথে। তার পরনে জিমের পোশাক। সেও জিম করতে এসেছে। কুহুকে দেখে হেসে বলল, গুড মর্নিং কুহু। কুহু হেসে গুড মর্নিং জানিয়ে বের হয়ে এলো। রাহাত শাহাদের দিকে হেঁটে আসতে আসতে বলল, সকাল সকাল বউয়ের হাতের মিষ্টি কফি? আহহ, কি জীবন রে ভাই। শাহাদ হাসল।
কফির কাপের দিকে তাকিয়ে বলল, একটু বেশি মিষ্টি। রাহাত শাহাদের সামনাসামনি বসে বলল, আসিফের ব্যাপারে কি ভাবলে? বিষয়টা হালকাভাবে নিও না, সামনে নির্বাচন। নিচ্ছি না। বিয়ের আমেজটা যাক, তারপর দেখব। ভুলভাল কিছু করে আবার জেলে টেলে যেও না। নির্বাচনে প্রভাব পড়বে কিন্তু। শাহাদ ব্যঙ্গার্থক হেসে বলল, আজ পর্যন্ত আমাকে কখনো ভুলভাল কিছু করতে দেখেছ? খান বাড়ির ছেলে আমি, যত কিছুই হোক গায়ে কাদা লাগানো যাবে না। সেটাই, গায়ে কাদা লাগাও না, আবার কাদা নিয়ে তো ঠিকই মাখামাখি করো। মাখামাখি করেও ক্লিন থাকার জন্য বুদ্ধি খরচ করতে হয়, নয়তো তোমার মতো কয়েকবার জেলে যেতে হবে। রাহাত খোঁচা খেয়ে বলল, হিশাম চৌধুরীর বাবাকে গুলি করার অভিযোগ কিন্তু আছে এখনো তোমার নামে। হিশাম দয়া করে পুলিশ কেস করেনি, নয়তো থানায় কিন্তু নাম উঠে যেত। দাঙ্গা হলে যে তোমায় রিভলভার নিয়ে ত্রাস সৃষ্টি করতে দেখা যায় তা কিন্তু সবাই জানে। দলীয় হাঙ্গামায় একটু আধটু কাদা লাগানো দোষের না। এবারের নির্বাচনে যোগ দিবে নাকি আমাদের হাঙ্গামায়? সিউরিটি দিচ্ছি, ফুললি স্যাটিসফাইড হবে। রাহাত ট্রেডমিলে উঠতে উঠতে বলল, না রে ভাই, নিজের দলের বহু শত্রু আছে, এবারের নির্বাচনে শ্বাস ফেলার সময় পাব না। শাহাদ কফি শেষ করে জিম থেকে বেরিয়ে এলো। ঘরে গিয়ে এবার লম্বা শাওয়ার নিবে। ড্রয়িং রুমে ঢুকতেই দেখল এমদাদ খান ঢুকছে, তার পিছু পিছু কয়েকটা লাগেজ নিয়ে ঢুকছে ড্রাইভার। চাচাকে এতদিন পর দেখে শাহাদের মুখে হাসি ফুটে উঠল। এমদাদ খান আদরের ভাতিজাকে দেখে দুহাত দুদিকে ছড়িয়ে বললেন, মাই বয়, হাউ আর ইউ? শাহাদ এমদাদ খানকে হাগ করল। এমদাদ খান শাহাদের কাঁধ ঝাঁকিয়ে বলল, বিয়ে করে ফেলেছিস তাহলে? আই এম প্রাউড অব ইউ, মাই বয়। তোর বিয়েতে না থাকার জন্য সরি। বৌমা কোথায়? ডাক তাকে, একটু দেখি। শাহাদ গলা উঁচিয়ে তার চাচি আর কুহুকে ডাকল। রাফা রিদি এমদাদ খানের গলার আওয়াজ পেয়ে দৌড়ে নিচে নামল। দুজনেই গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। একে একে পরিবারের সবার সাথে দেখা হলো এমদাদ খানের। কুহু সালাম দিল এমদাদ খানকে। এমদাদ খান কুহুর সালামের জবাব নিয়ে লাগেজ খুলে র্যাপিং পেপারে মোড়ানো একটা বড় বক্স দিল কুহুর হাতে। দিয়ে বলল, তোমার কি পছন্দ তা তো আমি জানি না, তাই আমি কিছু শাড়ি গহনা কিনেছি তোমার জন্য। এগুলো সব তোমার। কুহু ধন্যবাদ দিল এমদাদ খানকে। রাফা রিদি দুজনেই বায়না ধরল তাদের জন্য কি কি এনেছে তা দেখানোর জন্য। এমদাদ খান পরিবারের সবার জন্য যা যা এনেছেন সব খুলে সবাইকে দিলেন। একটা সময় পর পরিবারের সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসল। বিশাল বড় টেবিল ঘিরে সবাই খেতে বসল। সবাই খেতে খেতে বিভিন্ন আলোচনায় মগ্ন হল। এমদাদ খান বড় ভাই আশফাক খান আর বাবা আব্দুল গাফফারকে বিদেশে ব্যবসায়ী অবস্থার বর্ণনা করল। পুরুষরা কাজে বেরিয়ে যাবে বলে পুরুষদের খাইয়ে তারপর বাড়ির বউরা খেতে বসে। বাড়ির পুরুষরা তাদেরকে একসাথে খেতে বসতে বললেও তারা বসে না, কারণ এমন অনেকবারই যখন একসাথে খেতে বসেছে তখনই এটা ওটা ঝামেলা হয়েছে। এজন্য ওদের বিদায় করে দিয়ে তারপর ওরা নির্ঝঞ্ঝাট হয়ে খেতে বসে। কুলসুমা বেগম বসে থেকে সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা, কোনো কমতি থাকলো কিনা তার তদারকি করে। এটা তার বহুদিনের অভ্যাস। এরপর তিনি বাড়ির বউদের নিয়ে খেতে বসেন। বাড়ির বউদের ছাড়া তিনি খেতে পারেন না। খাওয়ার সময় কুলসুমা বেগমের নির্দেশে কুহু শাহাদসহ বাকি সবাইকে একবার সার্ভ করে দিল। সবাই খেতে শুরু করলে কুলসুমা বেগম শাহাদকে বলল, বউটা না খেয়ে দাঁড়িয়ে আছে আর তুই গান্ডে পিণ্ডে খাচ্ছিস। বউটাকে ডেকে তো একটু খাওয়াতে পারিস নাকি?
শাহাদ এমন কথা শুনে বিমূঢ় দৃষ্টিতে তাকালো সবার দিকে। তার তো খুব ইচ্ছা হচ্ছিল কুহুর সাথে খেতে বসতে, কিন্তু গুরুজনদের সামনে তা করতে পারেনি। সে একবার কুহুর দিকে তাকাল। কুহু লজ্জায় আর চোখ উপরে তুলছে না। কুলসুমা বেগম ডাকলেন কুহুকে। নাতবউ, তুমি আসো তো, তোমাকে একটু খাইয়ে দিক। কাণ্ডজ্ঞানহীন হয়েছে আমার নাতি, একদম তার দাদার মতো। আব্দুল গাফগার খান মুখে মাত্র রুটি তুলেছেন, স্ত্রীর এমন কথা শুনে রুটি চিবানো খুব কঠিন মনে হল তার কাছে। রাহাত শাহাদের মুখোমুখি বসেছিল। সে মুচকি হাসছে। কুহু ধীর পায়ে এগিয়ে এসে শাহাদের চেয়ারের পাশে দাঁড়াল। শাহাদ তার প্লেটে থাকা বিফ স্টেক থেকে একটু কেটে কাটা চামচে নিয়ে কুহুর দিকে বাড়িয়ে দিল। কুহু একটু ইতস্তত করে মুখ বাড়িয়ে খেয়ে নিল। কুলসুমা বেগম নাক সিটকে বললেন, কি এক কাটা চামচ দিয়ে খাওয়া শিখেছিস? হাতে ভাত মাখিয়ে বউকে খাওয়ানোর মর্ম কি বুঝবি? শাহাদ কথা বলল না, দাদির সাথে কথা বলে সে পারবে না। কুলসুমা বেগম পাশে বসা রাহাতের মা হামিদা বেগমের সাথে আজকালকার ছেলেমেয়েদের নিয়ে আফসোস করতে লাগলেন। রাহাত সবকিছু দেখে শুনে দাদি শাশুড়ির মন পেতে আনিশাকে তুলে খাওয়ানোর সিদ্ধান্ত নিল। নিজের হাতে পরোটা ছিঁড়ে মাংস নিল তাতে। আনিশাকে চোখের ইশারায় ডাকল। আনিশা ইশারা বুঝে রাহাতের চেয়ারের পাশে এসে দাঁড়াল। রাহাত আনিশাকে ইশারা করে হাঁ করতে বলল। আনিশা রাহাতের হাতে পরোটা মাংস দেখে লাজুক হেসে হাঁ করল। রাহাত হাত বাড়িয়ে দিল আনিশার দিকে। তখনই চোখ পড়ল আশফাক খানের দিকে। আশফাক খান খাবার টেবিলে বসে তাদের দিকে ভ্রু কুঁচকে জহুরি চোখে তাকিয়ে আছে। শ্বশুর আব্বার এমন দৃষ্টি দেখে রাহাতের মুখের হাসি মিলিয়ে গেল। আনিশার হাঁ করা মুখের কাছ থেকে হাত সরিয়ে আনল। পরে কি ভেবে আবারও হাত এগিয়ে নিল খাওয়াতে। আশফাক খানের দিকে তাকিয়ে আবারও হাত সরিয়ে আনল। আশফাক খান ধমকের সুরে গমগম করে বলে উঠলেন, মেয়েটা কখন থেকে হাঁ করে আছে, খাবারটা দিচ্ছ না কেন? সকলের দৃষ্টি ঘুরে গেল রাহাতের দিকে। রাহাত হতচকিত হয়ে হাতের খাবারটা আনিশার মুখে দিয়ে দিল। আনিশা রাহাতের দিকে হতাশ চোখে তাকিয়ে মুখ নাড়িয়ে খাবারটা চিবাতে লাগল। রাহাতের বাবা নাজিমুদ্দিন ছেলের নির্বুদ্ধিতায় যারপরনাই বিরক্ত হলেন। শাহাদ তার মুখোমুখি বসা রাহাতের দিকে তাকিয়ে গা জ্বালা হাসি দিল। রাহাতের মুখটা এমনিই বাংলার পাঁচের মতো হয়েছিল, শাহাদের হাসি দেখে এবার তার ব্রহ্মতালু অবধি জ্বলে গেল। খাওয়া শেষে কুহু ঘরে আসল। শাহাদ সোফায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। বিয়ের এই কটা দিন তাকে সব রকমের কাজ থেকে ছুটি দেয়া হয়েছে। কুহুকে দেখে জিজ্ঞেস করল, হানিমুনে কোথায় যেতে চাও? আকস্মিক প্রশ্নে কুহু হকচকিয়ে গেল। হানিমুনের কথা শুনে কিছুটা লজ্জা লাগল। লজ্জার রেশ কাটিয়ে বলল, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই। তোমার কোনো পছন্দ নেই? কুহু ঠোঁট কামড়াল। উত্তর দিল, সাগর দেখতে যাই। শাহাদ মৃদু হাসল। অর্থাৎ সেও এটাই চায়। মাথা নাড়িয়ে বলল, কাল সকালে রেডি থেকো তবে। কাল আমাদের ফ্লাইট। সকাল সকাল উঠে রেডি হওয়া শুরু করলেও পুরোপুরি রেডি হতে অনেকক্ষণ লেগে গেল। শাহাদ নিজে রেডি হয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেল। কিন্তু কুহুর আর রেডি হওয়া হল না। আনিশা আর রাফা তাকে পুরোটা সময় ধরেই সাহায্য করল। আনিশা কুহুর লাগেজ গুছিয়ে দিল। তারপর কুহুকে রেডি হতে সাহায্য করল। শাহাদ অপেক্ষা করতে করতে কয়েকবার মালাকে দিয়ে ডাক পাঠাল। বেশি দেরি হলে ফ্লাইট মিস করার সম্ভাবনা আছে। লাগেজগুলো আগেই নিচে পাঠিয়ে দেয়া হল। শাহাদ গাড়ির পিছনে সব তুলে দিল। কুহুকে নিয়ে আনিশা বাইরে বেরিয়ে আসল। কুহু আজ একটা গাউন পরেছে।
আসার সময় বাড়ির বড়দের কাছ থেকে বিদায় নিয়ে এসেছে। বাড়ির বড়রা সদর দরজায় দাঁড়িয়ে আছে তাদের যাওয়া দেখার জন্য। শাহাদ সবকিছু ঠিকঠাক আছে কিনা শিওর হয়ে নিল। এমন সময় রাহাত এসে কাঁধ পেঁচিয়ে ধরল শাহাদের। ষড়যন্ত্র করার মতো করে ফিসফিস করে বলল, হানিমুন মানে হচ্ছে মধুচন্দ্রিমা। চাঁদ তো সাথে করে নিয়েই যাচ্ছ, মধুর ব্যাপারটা হলেই হয়। শাহাদ রাহাতের হাত সরিয়ে দিল। রাহাত অসভ্যের মতো একটা হাসি দিল। শাহাদের চোখ পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা কুহু আর আনিশার দিকে। আনিশা কুহুর কানের কাছে কিসব ফুসুরফাসুর করছে। কুহু মাটির দিকে তাকিয়ে থেকে স্তম্ভিত হয়ে সেসব শুনছে। শাহাদ কুহুর মুখ দেখেই বুঝতে পারল কিসব কথা চলছে। সে এসব থেকে নিস্তার পাওয়ার জন্য তাড়া দিল গাড়িতে উঠার। কুহু ছুটে এসে শাহাদের খুলে রাখা দরজা দিয়ে এক প্রকার লাফিয়ে গাড়িতে উঠে পড়ল। শাহাদ দরজা লাগিয়ে অপর পাশ দিয়ে উঠার সময় রাহাত হাত উঁচিয়ে গলা ছেড়ে বলল, শালা ভাই, মধু আর চাঁদ দুটোই কিন্তু তোমার আয়ত্তে। শাহাদ রাহাতের দিকে বিব্রত হয়ে একবার তাকাল। রাহাত চোখ মারল। তার পাশে দাঁড়িয়ে আনিশা মুখে হাত চেপে হাসছে। শাহাদ দ্রুত গাড়িতে উঠে বসল। এখানে থাকা আর নিরাপদ মনে করল না। গাড়িতে উঠে দেখতে পেল কুহু ফোনে কথা বলছে। গাড়ি ছেড়ে দিল। গন্তব্য এয়ারপোর্ট। কুহু ফোনে কথা শেষ করল। শাহাদ প্রশ্ন করল, বাসায় কথা বলছিলে? কুহু মাথা নাড়ল। মুখে বলল, বাবা মাকে বলেছি ফিরে এসে ওদের সাথে দেখা করতে যাব। শাহাদ মাথা নাড়িয়ে সায় জানাল। খুব তাড়াতাড়ি হানিমুন প্ল্যান করাই কুহুর বাবা মায়ের সাথে দেখা করতে যেতে পারেনি। ফিরে এসে না হয় যাওয়া যাবে। প্লেনে করে দীর্ঘ জার্নির পর এয়ারপোর্টে এসে নামল ওরা। চারদিকে একটা সন্ধ্যা সন্ধ্যা ভাব বিরাজ করছে। চারপাশটা কুহুর বেশ অপরিচিত লাগল, সাথে মানুষগুলোও। ওদের জন্য ঠিক করা গাড়ি চলে এলে শাহাদ ড্রাইভারকে তাদের লাগেজগুলো বুঝিয়ে দিয়ে এলো। এসে একটা রুমাল দিয়ে কুহুর চোখ বেঁধে দিল। কুহু চমকে জিজ্ঞেস করল, চোখ বাঁধছেন কেন? যেখানে যাচ্ছি সেখানে গেলে খুলে দিব। কুহুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওকে নিয়ে গাড়িতে উঠে বসল শাহাদ। কুহু যাওয়ার পথে গাড়ির বাইরে থেকে অনেক শোরগোল শুনতে পেল। বিভিন্ন বাজনা এবং গান কানে এলো। সে বুঝতে পারল আশেপাশে কোথাও স্ট্রিট প্রোগ্রাম হচ্ছে। পুরো রাস্তা অতিক্রম করার সময়ই এরকম বিভিন্ন স্ট্রিট প্রোগ্রামের আওয়াজ পেল। আস্তে আস্তে আওয়াজ ক্ষীণ হয়ে এলো। গাড়ি এসে থামল কিছুটা নির্জন জায়গায়। কুহুকে হাত ধরে শাহাদ বের করে আনল গাড়ি থেকে। কুহু গায়ে ঠান্ডা বাতাসের ছোঁয়া অনুভব করল। শাহাদ কোনো কিছু না বলেই কুহুকে কোলে তুলে নিল। কুহু ভয় পেয়ে গলা জড়িয়ে ধরল শাহাদের। কুহুর ভয় দেখে শাহাদ স্মিত হাসল। একটা সময় পর কুহুকে নামিয়ে এক জায়গায় বসাল। এর কিছুক্ষণ পরেই ইঞ্জিনের শব্দ শুনতে পেল কুহু, দুলুনি অনুভব করল আর তারপরেই পানির আওয়াজ। অর্থাৎ তারা কোনো জাহাজে আছে। প্রায় 10 মিনিট যাওয়ার পর শাহাদ কুহুর হাত ধরে টেনে দাঁড় করাল। নিজের কাছাকাছি নিয়ে এসে চোখের বাঁধন খুলে দিল। কুহু অনেকক্ষণ পর চোখ খোলা পেয়ে পিটপিট করে তাকাল। প্রথমে কিছু বুঝতে পারল না। আস্তে আস্তে সামনের দৃশ্য স্পষ্ট হল। কুহুর চোখমুখ আনন্দময় বিস্ময় ছেয়ে গেল। শাহাদ কুহুর কানের কাছে মুখ নিয়ে বলল, ভেবেছিলাম একবারে গন্তব্যে গিয়ে চোখ খুলে দিব, কিন্তু এখন মনে হল এই সুন্দর দৃশ্য তোমার দেখা উচিত। কুহু এদিক ওদিক মাথা ঘুরিয়ে দেখল। চারপাশে বিশাল সাগর। সন্ধ্যার আলোতে সাগরের পানি দেখতে কালো লাগছে, কিন্তু আলো পড়ে পানি চিকচিক করছে।
সাগরের এদিক ওদিক আরও অনেক জাহাজ আর ছোট ছোট ইট ছড়িয়ে ছিটিয়ে আছে। কুহু শাহাদের দিকে তাকাল। তারা একটা ছোট সাইজের ইটে আছে। শাহাদ ইটটা চালাচ্ছে। তার দৃষ্টি সামনের দিকে। কুহু শাহাদের কাছাকাছি দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করল, কোথায় আছি আমরা? শাহাদ ইটটার গতি কমিয়ে দিল। সামনের দিকে তাকিয়ে উত্তর দিল, ব্রাজিলে। একটু আগে রিও শহর পিছনে ফেলে এসেছি আমরা। কুহু চমকাল, ওরা বাংলাদেশ থেকে এত দূরে? অবশ্য লং ফ্লাইটে যখন ছিল তখনই বুঝেছিল যে তারা দেশের বাইরে কোথাও যাচ্ছে। কুহু পিছনে তাকাল। পিছনে আলোকোজ্জ্বল রিও ডি জেনেরিও শহর। ব্রাজিলের দ্বিতীয় রাজধানী বলা হয় যে শহরকে। শাহাদ ইটটাকে নিয়ন্ত্রণে রেখে কুহুকে আরেকটু কাছে আনল। কুহুর পিছনে দাঁড়িয়ে কুহুর হাত নিজের হাতে নিয়ে উঁচু করে একদিকে তাক করল। বলল, ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, আমরা এখন সেখানেই যাচ্ছি। সেখানে আমাদের জন্য রিসোর্ট বুক করা হয়েছে। এইটা চাচ্চুর পক্ষ থেকে গিফট। বিয়েতে আসতে পারেনি সেজন্য। চাচ্চু আসেনি কেন? শাহাদ কুহুর হাত ছেড়ে দিল। ইটের গতি বাড়িয়ে দিয়ে বলল, বাবা আমাদের সমস্ত ব্যবসার দায়িত্ব চাচ্চুর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। চাচ্চুকে তাই মাঝে মাঝেই ব্যবসার কাজে বিদেশে যেতে হয় অনেক দিনের জন্য। আমাদের বিয়ের সময় অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ চলছিল। সেটা রেখে আসা অসম্ভব ছিল। বিয়ের ডেট পিছানোর কথা বললে চাচ্চুই না করে। এরপর প্রজেক্টের কাজ শেষ করে চাচ্চু দেশে ফিরেছে। কুহু দৃষ্টি দিল স্পষ্ট হয়ে আসা দ্বীপটার দিকে। নির্জন দ্বীপ, তার মাঝে টিমটিম করে কিছু আলো জ্বলছে। আশেপাশে আরও কিছু দ্বীপ দেখা যাচ্ছে, ওগুলোতেও এরকম আলো। আস্তে আস্তে ইটটা এসে দ্বীপের কাছে ভিড়ল। ছোট্ট একটা জেটি আছে, সেখানেই শাহাদ ইটটা থামাল। কুহুকে হাত ধরে ইট থেকে নামিয়ে লাগেজগুলো নামালো শাহাদ। তারপর কিছুটা হেঁটে একটা সাগরের তীরে একটা কটেজের সামনে এলো। কটেজের মধ্যবয়স্ক কেয়ারটেকার আগে থেকেই ওদের জন্য অপেক্ষা করছিল। শাহাদকে দেখে বিনীত হেসে স্বাগতম জানাল। কটেজের সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে তিনি বিদায় নিলেন। শাহাদ কুহুকে নিয়ে কটেজের ভিতর প্রবেশ করল। কটেজটা পুরোটা কাঠের তৈরি। কাঠের মেঝে, কাঠের দেয়াল, বড় কাচের জানালা যেখান থেকে সাগর দেখা যায়। কুহু বিস্ময় নিয়ে কটেজটা দেখল। একটা লিভিং রুম সহ কিচেন। তারপর বেডরুম, বেডরুমের সাথে লাগোয়া বড় ওয়াশরুম। শাহাদ বেডরুমে এসে লাগেজ দুটো নামিয়ে রাখল। কুহু বেডরুমে এসে আনন্দে চাপাস্বরে চিৎকার করে উঠল। বেডরুমের একপাশে ছাদ পর্যন্ত বড় কাচের দরজা। অর্থাৎ পুরো দেয়ালটাই কাচের। সেখান থেকে সাগরের তীর মাত্র কয়েক পায়ের দূরত্ব। চাইলেই দরজা খুলে সাগরে নেমে যাওয়া যাবে। কুহু অস্থির পায়ে ঘরের এদিক থেকে ওদিক যেতে লাগল। শাহাদ বুকে দুহাত ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে কুহুর আনন্দ দেখছে। কুহু আবিষ্কার করল বেডরুমের অপর পাশে একটা সুইমিং পুল আছে। সেখান থেকে সাগর দেখা যায়। সুইমিং পুলটার পিছনেই রয়েছে একটা ছোট পাহাড়, সেখান থেকে শব্দ করে ঝর্ণা গড়িয়ে পড়ছে। রাতের নিস্তব্ধতায় সেই আওয়াজ আরও প্রখর শোনাল। শাহাদ তার নিজের লাগেজটা নিচু টেবিলটার উপর তুলল। নিজের জামাকাপড় বের করে লাগেজ খুলে সে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মুখ থেকে বেরিয়ে এলো, এইগুলো কি? শাহাদ একটা কাপড় হাত দিয়ে উপরে তুলে ধরল। একটা ফিনফিনে পাতলা নাইটি। কুহু শাহাদের কথা শুনে শাহাদের দিকে ফিরে দেখল শাহাদ একটা নাইটি ধরে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কুহু দৌড়ে শাহাদের কাছে এলো। লাগেজে তাকিয়ে কুহুর চোখ কপালে উঠল। এটা তো তার লাগেজ।
লাগেজের ভেতর জামকাপড়ের উপরে নাইটি সহ বিভিন্ন ছোট ছোট কাপড় রাখা। নিশ্চয়ই আনিশার কাজ। শাহাদ এমন একটা লুক নিয়ে কুহুর দিকে তাকালো যার অর্থ হলো এগুলো কি তোমার? কুহু ছো মেরে শাহাদের কাছ থেকে জিনিসটা নিয়ে লাগেজে ঢুকিয়ে লাগেজটা লাগিয়ে ফেলল। বিব্রত কণ্ঠে বলল, এটা আমার লাগেজ, আপনারটা উইটা। দুটো সেম দেখতে, তাই আপনার ভুল হয়েছে। শাহাদ রোবটের মতো গিয়ে ফ্লোরে হাঁটু ভেঙে বসে নিজের লাগেজটা খুলল। এরপর জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। শাহাদ চলে যেতেই কুহু ধোপাস করে লাগেজের পাশে টেবিলের উপর বসে পড়ল। আনিশা এমন কাজ করবে জানলে কিছুতেই আনিশাকে লাগেজ গোছাতে দিত না। কুহু বেডের দিকে তাকাল। বিশাল বড় কাঠের বেড, বেডের চারকোনায় চারটা কাঠের স্ট্যান্ড, সেগুলোর সাথে বেডের উপর দিয়ে আরও 4টি স্ট্যান্ড জুড়ে দেয়া হয়েছে, সেগুলোয় সাদা পাতলা পর্দা টানানো। খুব সুন্দর করে সেগুলো স্ট্যান্ডের সাথে সেট করা। বেডের চাদর আর বালিশের কভার ক্রিম কালারের। চাদরের উপর গোলাপের পাপড়ি দিয়ে লাভ চিহ্ন আঁকা। কুহুর কিছুটা লজ্জা লাগল। এরকম নির্জন দ্বীপে এরকম একটা কটেজে শাহাদের সাথে সে হানিমুন করতে এসেছে। শাহাদ ফ্রেশ বের হয়ে এলো। তার পরনে হাফ হাতা হালকা ব্লু কালারের শার্ট আর 3/4 প্যান্ট। কুহুকে উদ্দেশ্য করে বলল, ফ্রেশ হয়ে নাও। ভাবছি ডিনারটা সাগরের তীরেই করব। ক্যান্ডেল লাইট ডিনার। তুমি কি বল? কুহু এদিক ওদিক একটু তাকাল। আগের ঘটনা নিয়ে বিব্রত ভাবটা এখনো কাটেনি। কিছুটা ভেবে উত্তর দিল, আমাকে তাহলে একটু রেডি হতে হবে। শাহাদ হাসল। দুহাত পকেটে গুজে কুহুর কাছাকাছি এসে দাঁড়াল। কুহুর দিকে ঘাড় ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, ঠিক আছে, তবে নো মেকআপ, ওকে? আর আমাকে বেশিক্ষণ অপেক্ষা করাবেন না মিসেস শাহাদ। একটা প্রাণকারা হাসি দিয়ে শাহাদ লিভিং রুমে চলে গেল। কুহু কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার বুকের বা পাশটা ডিপডিপ করছে। লজ্জামিশ্রিত অনুভূতিরা মস্তিষ্কের আনাচে কানাচে আসন্ন ঘটনার সংকেত দিচ্ছে। কুহু চাইলেও তা এড়িয়ে যেতে পারছে না। এমন অনুভূতি নিয়েই কুহু ওয়াশরুমে গেল। চমৎকার ওয়াশরুম। সাইজে একটা রুমের সমান। এক পাশে টয়লেট, অন্য পাশে কাচঘেরা শাওয়ার নেয়ার জায়গা। একটা বাথটাব আছে, পাশে একটা বেসিন। একটা ডিভানের মতো দেখতে বসার জায়গা। অনেক সুন্দর করে সাজানো। কুহুর বেশ লাগল। সে ফ্রেশ হয়ে খুব সুন্দর করে শাড়ি পরল। শাড়ির রং কালো। হালকা সাজল। শাহাদ মেকআপ নিতে না করেছে, তাই মেকআপ নেয়নি। শাড়ির সাথে ম্যাচ করে কালো পাথরের হালকা গয়না পরল। হাত ভর্তি পরল কাচের চুড়ি। চুলগুলো ছেড়ে দিয়ে পারফিউম মাখল। ব্যাস তৈরি সে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখল কাচের দরজার ওপাশে শাহাদকে দেখা যাচ্ছে। সেই ডিনারের টেবিলে মোম জ্বালাচ্ছে। একটু দূরেই শব্দ করে সাগরের পানি আছড়ে পড়ছে তীরে। সাগরের ঢেউ দেখতে দেখতে ডিনার করবে তারা। শাহাদ মোম জ্বালিয়ে কুহুকে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখল। নিজের স্ত্রীকে এমন রূপে দেখে যেকোনো পুরুষেরই মস্তিষ্ক অলটপালট হয়ে যাওয়ার কথা। শাহাদও তার ব্যতিক্রম নয়। সে কাচের দরজা পেরিয়ে কুহুর সামনে এসে দাঁড়াল। শান্ত চোখে কুহুর দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। কুহু শাহাদের দিকে আর চোখে তাকাল। শাহাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিল। শাহাদের এই দৃষ্টি দেখলে তার মন প্রাণে ঝড় বয়ে যায়। সে আরেকবার চোখ তুলে তাকাল। শাহাদ এখনো তাকিয়ে আছে। আশ্চর্য! এই লোক কি পণ করেছে যে আর চোখ সরাবে না? চোখের পাতাও কি ফেলবে না নাকি? শাহাদ কুহুকে ভালো করে পর্যবেক্ষণ করল। কানের দুল থেকে শুরু করে হাতের চুড়ি,
চোখের পাপড়ি কিছুই বাদ দিল না। দেখা শেষ করে ফিসফিসিয়ে বলল, মাই বিউটিফুল ওয়াইফ। তারপর হাত মেলে দিল কুহুর দিকে। কুহু শাহাদের হাতে হাত রাখল। শাহাদ তার পুরুষালী হাতে কুহুর নরম হাত আঁকড়ে ধরল। ডিনার টেবিলের দিকে যাওয়ার জন্য পা বাড়াল। তখনই শাহাদের পকেটে থাকা ফোনটা শব্দ করে বেজে উঠল। এখানে আসার পর কটেজের কেয়ারটেকারের কাছ থেকে সিম নিয়েছে বাংলাদেশে যোগাযোগ রাখার জন্য। সিম পেয়েই সে দেশে কল করে তাদের পৌঁছে যাওয়ার খবর দিয়ে। শাহাদ পকেট থেকে ফোন বের করে দেখল বাংলাদেশি নাম্বার। কুহুর হাত ধরে রেখেই ফোনটা কানে ধরল। ফোন কানে ধরার কিছু মুহূর্ত পরই তার ভ্রু দুটো কুঁচকে গেল। কিছুক্ষণের ব্যবধানে চোয়াল শক্ত হয়ে গেল। কুহুর হাত ছেড়ে দিয়ে কাচের দরজা দিয়ে বের হয়ে বাইরে গিয়ে দাঁড়াল। চলবে।